আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ক্লাসটা নিয়ে দাঁড়িয়েছি সেটা হলো আইসিটি, এইচএসসি আইসিটি। দেখেন, আজকে আমাদের যে ক্লাসটা এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি ৩.১ অর্থাৎ ডিজিটাল ডিভাইস না। আমরা জানি এই ৩ নাম্বার অনুশীলনীতে বা ৩ নাম্বার চ্যাপ্টারে আমাদের ২ টা পার্ট আছে। একটা হলো সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো ডিজিটাল ডিভাইস। আমরা আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, তার পার্ট 1। আচ্ছা, তো এখন দেখেন আমাদের আলোচ্য বিষয়গুলো আজকে আমাদের কি? একদম ইজি। দেখেন, সংখ্যা পদ্ধতি কি? আচ্ছা, এটা আমরা কিন্তু সবাই জানি। তারপরে দেখেন সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতির ইতিহাস এটা কিন্তু আমাদের অনেক ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে। কেন জানেন? কারণ এই সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে অনেক প্রশ্ন থাকে। কি প্রশ্ন থাকে? এমসিকিউ প্রশ্নগুলো থাকে। আচ্ছা, এছাড়া দেখেন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। পূর্বের সংখ্যা বা পরের সংখ্যা ধারাভিত্তিক আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, যে কোনো সংখ্যা দশমিক রূপের প্রকৃত ব্যাখ্যা। এরপরে আরেকটা বিষয় আমরা শিখব, র্যাডিক্স পয়েন্ট কি। এটা কিন্তু বিভিন্ন বোর্ডে অলরেডি এই প্রশ্নটা আসছে, জ্ঞানমূলক প্রশ্ন। আরো আছে দেখেন, বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের সমাধান, অর্থাৎ আজকের আলোচনা ভিত্তিক যতটুকু বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের সমাধান আলোচনা করা সম্ভব সেটা আলোচনা করব। এরপরে আপনাদের জন্য আমরা 5টা এমসিকিউ রাখবো কুইজ পর্বে। আর পরবর্তী ক্লাস যেটা হবে রূপান্তর, যোগ বিয়োগ এবং বোর্ডে আসা প্রশ্নের সমাধান করবো। এটা হলো আমরা পার্ট 2 তে করবো। এটা হলো দেখেন আজকে আমাদের এই পর্যন্ত হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আচ্ছা, এরপরে দেখেন প্রথমে আমাদের যে কথাটা আছে সংখ্যা পদ্ধতি কি আসলে। দেখেন এই পাশে কিন্তু আমি উত্তরটা লিখে দিয়েছি। সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমার মনে হয় অনেক সহজভাবে আমি এটা দেওয়ার চেষ্টা করেছি, কারণ 1 মার্কস, ঠিক আছে, এবং খুব সুন্দর এবং পরিষ্কারভাবে যেটা আপনি করতে পারেন। সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অনেক সহজ কিন্তু এবং সুন্দর। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কি এটা আমাদের হয়ে গেল। এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির ইতিহাস। ইতিহাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে বুঝতে হবে। প্রায় 5000 বছর পূর্বে, দেখেন কত বছর পূর্বে? 5000 বছর পূর্বে ব্যাবিলিয়ান সভ্যতা, মিশরীয় সভ্যতা, এরা প্রথম সাংকেতিকভাবে বা চিহ্নের মাধ্যমে সংখ্যা লেখা শুরু করে। প্রায় 5000 বছর পূর্বে। এগুলো কিন্তু আমাদের অনেক ভালো করে বুঝতে হবে। প্রায় 5000 বছর পূর্বে ব্যাবিলিয়ান সভ্যতা আর হলো মিশরীয় সভ্যতা, এরা সর্বপ্রথম সংখ্যাকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে লেখা শুরু করে। আচ্ছা, দেন আমরা পরের কথাটায় আসতেছি যে এই ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি হলো 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর মিশরীয় সংখ্যা পদ্ধতি হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন মনের ভিতরে অটোমেটিক্যালি কিন্তু একটা প্রশ্ন এসে গেছে, ভিত্তিক কি? আচ্ছা, আমরা বলি দেখেন একটা সংখ্যা পদ্ধতিতে বা একটা সংখ্যা পদ্ধতিতে আমাদের যে মৌলিক চিহ্নগুলো থাকে ওগুলোকে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে থাকি। দেখেন এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি যে কোন সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তার মানে কি দাঁড়াইলো? ধরেন আমরা প্রচলিত যে সংখ্যা পদ্ধতির মধ্যে আছি, যেগুলা দ্বারা আমরা গণনা করি, একজনের সাথে আরেকজনের যে হিসাব কিতাবগুলো, আমরা দৈনন্দিন হিসাব কিতাবগুলো যেগুলো করি, এই সংখ্যা পদ্ধতিটার নাম কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি। যেমন এখানে আমাদের সংখ্যা আছে দেখেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে দেখেন এই 10টা প্রতীক বা চিহ্ন কিন্তু আমাদের আছে। তাই আমরা বলতেছি যে আমাদের প্রচলিত যে সংখ্যা পদ্ধতি, এই প্রচলিত সংখ্যা পদ্ধতিতে দেখেন এই যে কয়টা কিন্তু আছে আমাদের। এরপরে এগুলা কিন্তু আমাদের মৌলিক অঙ্ক, সবগুলা মৌলিক। এরপরে আমরা কত ব্যবহার করি? 10, 11, 12, 13, এই যে যেগুলো আমরা ব্যবহার করতেছি
এগুলো কিন্তু একটা মৌলিক অঙ্ক না, এগুলো যৌগিক অঙ্ক। প্রথমটা আমরা শুরু করছিলাম শূন্য থেকে, পরের গুলা কিন্তু আমি শুরু করছি একে থেকে। একের পরে সবগুলোর চিহ্ন আমি ব্যবহার করতেছি। দেখেন, একের পরে শূন্য, একের পরে এক, একের পরে দুই, একের পরে তিন, এইভাবে কিন্তু আমরা সংখ্যাগুলো লিখতেছি। তো আমাদের এইখানে দেখেন মৌলিক সংখ্যা কয়টা? এখানে 10টা। সুতরাং এই সংখ্যা পদ্ধতিতে কিন্তু অবশ্যই কি বলবে, দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের প্রাথমিক আলোচনার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা এখানে আলোচনা করছি। তো এইখানে দেখেন ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি হলো আমাদের 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। কিন্তু 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হইলেও এখানে মূলত ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি মূলত দুইটা কিন্তু মৌলিক চিহ্ন ব্যবহার করা হতো। যেমন এটা ব্যবহার করতো এক সমান সমান একটা চিহ্ন এভাবে দাগ, আর 10 সমান সমান এরকম একটা চিহ্ন ব্যবহার করতো, ঠিক আছে। এখন যদি আমি আপনাকে বলি এখানে আপনি 27 লেখেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে দেখেন 27 যদি আপনি লেখেন, তার মানে এগুলা কয়টা হবে? দুইটা হবে। আচ্ছা দেন এইটা 7 বার দাগ হবে, 1 2 3 4 5 6 7। এই যে দেখেন এটা 27 হয়ে গেল। এটা ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। তার মানে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন ছিল কিন্তু দুইটা, বাট এটা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কেন? কারণ এটা যখন 60 পর্যন্ত যাইতো, যেমন 59 পর্যন্ত যাওয়ার পরে 59টা কি হইতো? এখানে দেখেন আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা কত হয়েছে? 50। এরপরে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা আমরা ব্যবহার করলাম, এটা কিন্তু 59 হয়ে গেছে। এরপরেই কিন্তু আমাদের 60 চলে আসতো, 60, 60 এর পাওয়ার 1, 60 এর পাওয়ার 2, এইভাবে কিন্তু আমাদের চলে আসতো। এই পাওয়ারগুলো আমরা কেন দেই আমরা পর্যায়ক্রমে ব্যাখ্যা করব। আমরা আগে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি এই জিনিসটা একটু দেখে নিলাম। একটু খেয়াল করেন ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতিতে, ঠিক আছে, এখনো কিন্তু এই সংখ্যা পদ্ধতি প্রচলন আছে। আপনারা দেখেন আমরা যে ঘড়ির কাঁটা যে হিসাব করি, এটা আমরা ঘন্টার কাঁটাটা হিসাব করি এবং মিনিটের কাঁটাটা হিসাব করি 60 ভিত্তিক। আপনারা লক্ষ্য করছেন, কারণ 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, ঠিক আছে। অনুরূপভাবে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। যদিও এখানে মিনিট এবং ঘন্টার কাঁটাটা কিন্তু আমরা ব্যবহার করি 60 ভিত্তিক এই সিস্টেম। এবং আপনি দেখেন এর মধ্যে যে কোণগুলো আছে, এই কোণগুলো কিন্তু 60 এর গুণিতক হিসেবে, যেমন 5 10 15 20 25 30 35 40 45 50 55 60, এই সবগুলো কিন্তু কত গুণিতক? আমরা এখানে দেখতেছি যে 60 এর গুণিতক, সবগুলোই 60 এর গুণিতক। আর এই জন্যই ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক। এবং এটার প্রচলনটা এখন কোন জায়গায় আছে, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলনটা এখন কোথায় আছে। সেটা হলো ঘড়ির কাঁটায় মিনিট এবং ঘন্টার কাঁটা প্লাস কোণের হিসাবগুলো আমরা 60 এর গুণিতক হিসাবে করি। এটা কিন্তু একটা চমৎকার এমসিকিউ, আসলে জানা না থাকলে কিন্তু পারা যাবে না। আচ্ছা আরেকটা বিষয় দেখেন মিশরীয় সংখ্যা পদ্ধতি, আরেকটা বিষয় এখানে দেখেন ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি যেটা, এই সংখ্যা পদ্ধতি কিন্তু স্থানীয় মান ছিল। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে স্থানীয় মান আবার কাকে বলে? বেরিয়ে দেখেন লিখে দিছি আমি, কোন সংখ্যার প্রতিটি অঙ্ক সংখ্যাটির ভেতরে যে ঘরে বা স্থানে বসে আছে তার ভিত্তিতে অঙ্কটির যে মান নির্ধারিত হয় তাকে স্থানীয় মান বা প্লেস ভ্যালু বলে। একটু খেয়াল করি আমরা, যেমন আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যদি এখানে লিখি এই সংখ্যাটা, আমরা কিন্তু বলতেছি 1011 আমি লিখেছি, কিন্তু আপনি যখন এটা পড়েন কিভাবে পড়েন? একক, দশক, শতক, হাজার। তার মানে এই একক স্থানীয় অঙ্কের সাথে কিন্তু আমাদের এক গুণ, এই যে আমাদের একক স্থানীয় অঙ্ক, এটার সাথে যেটা গুণ হয় দেখবেন আপনারা 1 গুণ 10 পাওয়ার 0। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। তার মানে কথাটা কি আসে 1 গুণন 1 সমান সমান, এটার রেজাল্ট কত আসবে? 1। আচ্ছা এরপরে দশক স্থানীয় অঙ্ক কত আছে? 1।
কিন্তু এইখানে 10-এর পাওয়ার কত হবে আমার? 1, অর্থাৎ 1 করে বার বেড়ে যাবে। প্রথমটা হলো 10-এর পাওয়ার 0, তারপরেরটা 10-এর পাওয়ার 1, তাহলে এখানে সংখ্যাটা কত হবে? মোট 10। এরপরে দেখেন এইটা শতক স্থানীয়, এখানে 10-এর পাওয়ার 2 হবে, তার মানে এটা হবে হলো 1 গুণন 100 সমান সমান সরি, এখানে কিন্তু আমার এখানে আসলে 0, তার মানে এখানে যদি আমি শূন্যটা ব্যবহার করি মূলত সব মিলে আমার অ্যান্সারটা কি হবে? 0। আচ্ছা, এরপরে দেখেন এটি কিন্তু আমাদের হাজারের ঘরে। 1 গুণন এখানে 10-এর পাওয়ার কত হবে? 3 সমান সমান 1 গুণন 1000। সো এখানে কত আসলো? টোটাল 1000। আপনি সবগুলো সংখ্যা যোগ করে দেখেন, এটা হবে 1011। অর্থাৎ এই যে আমরা যে হিসাবগুলো করতেছি, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্ক, এটা হলো হাজার স্থানীয় অঙ্ক বা সহস্রস্থানীয় অঙ্ক। আপনি একটু খেয়াল করেন, এখন যদি আপনি সংখ্যাটা পড়েন আপনার জন্য একদম ক্লিয়ার হবে। কোন সংখ্যার প্রতিটি অঙ্ক, এই যে প্রত্যেকটা অঙ্ক সংখ্যাটির ভেতরে যে ঘরে বা স্থানে আছে, এটা কোন ঘরে আছে? এককের ঘরে আছে, এটা দশকের ঘরে আছে, এটা শতকের ঘরে আছে, এটা হাজারের ঘরে আছে, যে ঘরে আছে তার ভিত্তিতে অঙ্কটির যে মান নির্ধারিত হয়, এটার ভিত্তিতে অঙ্কটির যে মান নির্ধারিত হয় তাকে হলো কি বলে? স্থানীয় মান বা প্লেস ভ্যালু। আমরা মনে হয় স্থানীয় মান কাকে বলে আমরা বুঝতে পারতেছি। তো আমাদের এখানে কথাটা হলো, দেখেন ব্যাবলনীয় যে সংখ্যা পদ্ধতি, ব্যাবলনীয় এই সভ্যতার যে সংখ্যা পদ্ধতিটি ছিল ষাট ভিত্তিক, এটার স্থানীয় মান ছিল, কিন্তু মিশরীয় যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, কিন্তু ভাই কোনো স্থানীয় মান ছিল না। এই সংখ্যাটা ছিল চিত্রভিত্তিক। চিত্রভিত্তিক কেমন? আপনি খেয়াল করেন, এখানে দেখেন 1 সমান সমান ধরা হইতো এরকম একটা দাগ আর এক না। আচ্ছা, 10 সমান সমান ধরা হইতো উল্টা ইউ। আচ্ছা, 100 সমান সমান ধরা হইতো সর্পিল আকার একটা এস। 1000 সমান সমান ধরা হইতো পদ্ম ফুল। এইভাবে আঁকাই নিয়ে আর কি, আমি অত ভালো আঁকাইতে পারলাম না, ঠিক আছে, একটা পদ্ম ফুলকে নির্দেশ করতো। এইভাবে দেখেন প্রত্যেকটার জন্য এখন যদি কেউ এইভাবে লিখতো, খেয়াল করেন যে এই 110-এর জন্য এটা কত হবে? দেখেন 100-র জন্য আমরা সর্পিল আকার এসটা লিখলাম, আর এই উল্টাই এই যে এটা কত হয়ে গেছে আমাদের 110। তার মানে এগুলোর কিন্তু স্থানীয় মান নির্ধারণ করা সম্ভব না। তার মানে আপনার এখানে কিন্তু প্রশ্ন আসে, মিশরীয় সংখ্যা পদ্ধতি কোন ভিত্তিক? এটা কিন্তু চিত্র ভিত্তিক। যেমন এখানে দেখবেন যে এই 1000-এর পরে যদি আপনি চান 10,000, 10,000-এর পরে যদি চান 1,00,000, এভাবে দেখবেন মানুষের ছবি, আঙ্গুলের ছবি, ঠিক আছে, ব্যাঙের ছবি, মানুষ 2 হাত, যেমন 10 লাখ, মানুষ যখন এরকম 2 হাত উঁচা করে দাঁড়ায় থাকে এটাকে বোঝা বলা হলো 10 লক্ষ। তাহলে আপনি কি চিন্তা করছেন এই মিশরীয় সংখ্যা পদ্ধতিটা ছিল হলো আমাদের কোন পদ্ধতি? চিত্রভিত্তিক সংখ্যা পদ্ধতি। এভাবেই কিন্তু আস্তে আস্তে সংখ্যা পদ্ধতির উৎপত্তি হয়েছে। আমি মূলত এখন আপনাদের সামনে সংখ্যা পদ্ধতির যে সাইডটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু সংখ্যা পদ্ধতির ইতিহাস। এই সংখ্যা পদ্ধতির ইতিহাস আপনাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। প্রথম ক্লাস আপনার কাছে হিবিজিবি লাগতে পারে, কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে আপনারা দেখেন এই ইতিহাস, আমার কিন্তু এই ইতিহাসটা শেষ হয়নি, আমি পর্যায়ক্রমে ইতিহাসটা নিয়ে আরো আলোচনা করব, ঠিক আছে। এখন আমাদের ইতিহাসের মধ্যে আরো কিছু সংখ্যা পদ্ধতি আপনি খেয়াল করেন। মায়ান সংখ্যা পদ্ধতি, মায়ান সভ্যতায় যেটা ছিল প্রায় 2500 বছর আগের ঘটনা। এখানে দেখেন মায়ান সংখ্যা পদ্ধতির মধ্যে যেটা ছিল সেটা হলো, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল হলো 20 ভিত্তিক, মানে কুড়ি ভিত্তিক। সেটা 20 ভিত্তিকও বলতে পারেন, কুড়ি ভিত্তিকও বলতে পারেন, ঠিক আছে। এখন দেখেন আমাদের দেশে গ্রাম অঞ্চলে চাচি, খালা, ফুপু, মামা, তাওই, মাউইরা অনেক সময় এরকম করে কিন্তু গনে, খেয়াল করবেন 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, 4 কুড়ি, 5 কুড়ি, 5 কুড়ি সমান সমান 100, এভাবে কিন্তু তারা গুনে, এখনো গুনে। তার মানে এটা কিন্তু গ্রামগঞ্জে চাচি, খালা, মামি, মামা এদের মধ্যে ভালো প্রচলন আছে। মায়ান সংখ্যা পদ্ধতি, এটা ছিল মায়ান সভ্যতার আলোকে। মায়ান সভ্যতাটা বলতে বোঝায় এটা হলো মধ্য আমেরিকায় উপস্থিত ছিল, যেটা বর্তমানে মেক্সিকো, গুয়েতমালা, হন্ডুরাস ইত্যাদি যে রাষ্ট্রগুলো আছে
এইগুলি কিন্তু মায়ান সভ্যতার অন্তর্ভুক্ত। মায়ান সভ্যতা কুড়িভিত্তিক হইলে এখানে মৌলিক সংখ্যা কিন্তু মাত্র দুইটা দেখেন। এখানে আমাদের মায়ান সভ্যতায় এককে প্রকাশ করতে হলো একটা ফোঁটা দিয়ে, দুইকে প্রকাশ করতো দুইটা ফোঁটা দিয়ে, তিনকে প্রকাশ করতো তিনটা ফোঁটা দিয়ে, চারকে প্রকাশ করতো চারটা ফোঁটা দিয়ে, পাঁচকে প্রকাশ করতো এরকম একটা দাগ দিয়ে। ঠিক আছে, এখন দেখেন মূলত কিন্তু ফোঁটা আর দাগ আর কিন্তু কিছু নাই। ঠিক আছে, এখন যদি আমরা 6 প্রকাশ করতে চাই তাহলে কি হবে? এটার উপর একটা ফোঁটায় যে 6 হয়ে গেল। 7 7 যদি বলি 8 হয়ে গেল কিন্তু 8। এখন যদি আপনি বলেন যে স্যার আমি লিখবো হইল 33, একদম ইজি। আপনি দেখেন 5, এটি কিন্তু 5। ঠিক আছে, 33 যদি আমি লিখি আমার এটা কয়বার হবে আমরা যদি একটু খেয়াল করি। 1 2 3 4 5 6, কটা হলো? 30, 5 6 30। অথবা আমরা সাইডে সাইডেও লিখতে পারবো। আর লাগে কত? 3, 1 2 3, হয়ে গেল 33। আচ্ছা দেখেন, এই যে আমাদের সংখ্যা পদ্ধতি, এটা কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু আমাদের এই ছিল, স্থানীয় মান ছিল, অর্থাৎ 20-এর পরের থেকে একটা স্থানীয় মান নির্ধারণ করত। এটাই কিন্তু আমাদের মায়ান সংখ্যা পদ্ধতির আদি ইতিহাস। এই জিনিসগুলো কিন্তু আপনার বুঝুন লাগবে যে আপনার এখান থেকে কি প্রশ্ন আসে। মায়ান সংখ্যা পদ্ধতির কি স্থানীয় মান ছিল? হ্যাঁ ছিল। মায়ান সংখ্যা পদ্ধতিতে কয়টি মৌলিক সংখ্যা ছিল? 2টি। আচ্ছা, মায়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? অবশ্যই 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি, এটা হলো আমাদের মায়ান সংখ্যা পদ্ধতি। এরপরে দেখেন আমাদের চীন সভ্যতা। চীনের সংখ্যা পদ্ধতিগুলো কেমন ছিল? চীনের সংখ্যা পদ্ধতিও 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। চীন শূন্যের একটা ধারণা দেয়, ঠিক আছে, কিন্তু অতটা স্বীকৃতি পায় না। দেখেন এতক্ষণ আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি, কোনো না কোনো ভাবে তারা শূন্য বোঝানোর চেষ্টা করতো, কিন্তু শূন্যের কিন্তু কোনো প্রতীক বা চিহ্ন কেউ ব্যবহার করেনি, বা এই ধরনের কোনো চিন্তাও করেনি শূন্য বলে কিছু আছে, ভাবেনি। কিন্তু চীন সভ্যতা প্রথম শূন্যের ধারণাটা নিয়ে আসে। ঠিক আছে, চীন সংখ্যা পদ্ধতিটা ছিল 10 ভিত্তিক এবং এটা স্থানীয় মান ছিল। চীন সংখ্যা পদ্ধতিতে ওনারা একটা শূন্যটা নিয়ে আসে, আর শূন্যটা ওনারা এইভাবে লেখে, এই যে এইভাবে, খেয়াল করছেন এদের শূন্যের অবস্থা। ঠিক আছে, এরপরে এক যে জিনিসটা আছে এইগুলা কিন্তু দাগের মধ্য দিয়ে ওনারা করতো। 1 সমান সমান একটা দাগ, 2 সমান সমান দুইটা দাগ, এরকম 3 সমান সমান তিনটা দাগ, এইভাবে কিন্তু সংখ্যাগুলো নিয়ে আসতো। এছাড়াও আরো বিভিন্ন রূপ আছে। তো আমাদের এখানে চীন সংখ্যা পদ্ধতির বা চাইনিজ সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে আসবো, এখানে চীন সভ্যতায় সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল? 10। স্থানীয় মান কি ছিল? হ্যাঁ স্থানীয় মান ছিল। তখন এরা কিন্তু প্রথম শূন্যের ধারণাটা নিয়ে আসে, কিন্তু গাণিতিক ভাবে এরা শূন্যকে কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারে না। আচ্ছা, দেন আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে আসবো দেখেন, সেটা হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি। এই ভারতীয়রা সর্বপ্রথম শূন্যের ধারণা দেয়। এই শূন্যের ধারণা কিনি দেয়? যিনি শূন্যের ধারণা দেন ওনার নাম হলো আর্যভট্ট। যিনি শূন্যর ধারণা দেন ওনার নাম আর্যভট্ট। এটা কিন্তু বিসিএস পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে শূন্যের ধারণাটা দেন ওনার নাম কি? আর্যভট্ট। এবং উনি ওনার যে শাস্ত্রে যে বইয়ে এই শূন্যের ধারণাটা দেন, ওই বইটার নাম আর্যভট্টীয়। আর্যভট্টীয় এই বইতে বা এই গ্রন্থে উনি কিন্তু শূন্যের ধারণা দেন, বাট উনি কিন্তু গাণিতিক ভাবে শূন্যকে ব্যবহার কিভাবে করতে হবে সেটা কিন্তু করে দেখাননি। ঠিক আছে, পরবর্তীতে বহুত পরে, বুঝছেন, আরেকজন লোক আছে, সেটা হলো ব্রহ্মগুপ্ত। একজনের নাম আছে ব্রহ্মগুপ্ত। ঠিক আছে, উনি আর একটা গণিত শাস্ত্রের উপরে বই লেখেন, বইটার নাম হলো ব্রাহ্মস্ফুট ব্রাহ্মস্ফুট সিদ্ধান্ত। ব্রাহ্মস্ফুট সিদ্ধান্ত বইয়ের নাম। এই বইতে উনি শূন্যকে গাণিতিক রূপ দান করেন। তার মানে দেখেন, যদি আমরা বলি শূন্যের জনক কে? আর্যভট্ট। শূন্যকে গাণিতিক রূপ দান করেন কে? তখন কিন্তু
ব্রহ্মগুপ্ত। শূন্যকে গাণিতিক রূপ দান করেন কে? ব্রহ্মগুপ্ত। তাই দেখেন এই দুইজনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ভারতীয় সংখ্যা পদ্ধতিতে আমাদের এটা হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে কিন্তু মৌলিক সংখ্যাগুলো চলে আসে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে 9টা মৌলিক সংখ্যা, 10টা মৌলিক সংখ্যা চলে আসে ভারতীয় সংখ্যা পদ্ধতিতে। প্রথমে এই সংখ্যা পদ্ধতিটা দশমিক সংখ্যা পদ্ধতি এবং এর স্থানীয় মান ছিল। এটা বাংলা ভাষা, হিন্দি ভাষা এবং ভারতীয় অন্যান্য ভাষায় এটা কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে। এছাড়া দেখেন এই যে আমাদের এখান থেকে যে শূন্যের ধারণাটা, এই শূন্যের ধারণাটা আরবীয়রা ভারতবর্ষ থেকে ইউরোপ মহাদেশে পৌঁছে দেন। আরবীয়রা ভারতবর্ষ থেকে ইউরোপ মহাদেশে পৌঁছে দেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তারপরেই কিন্তু ইউরোপ মহাদেশে এই শূন্যের ব্যবহার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আর এই শূন্যের ব্যবহার এতটাই জনপ্রিয়তা লাভ করে, আপনি দেখেন তো ডান পাশে শূন্য বসাইলে কি ঘটনা ঘটে। যদি 1000-এর পাশে ডান পাশে একটা শূন্য বসান 10,000 হয়ে যায়, 10,000-এর পাশে আরেকটা শূন্য বসান 1,00,000 হয়ে যায়, 1,00,000-এর পাশে আরেকটা শূন্য বসান 10,00,000 হয়ে যায়, তার পাশে আরেকটা শূন্য বসালে 1 কোটি হয়ে যায়। প্রতি ক্ষেত্রে 10 গুণ করে বাড়ছে। ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে অনেক পরিষ্কারভাবে বিষয়গুলো বুঝতে পারতেছি। দেন এরপরে আমরা যেটা আসবো সেটা হলো রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি এটা কিন্তু আমাদের বহুল প্রচলন আছে। যেমন চ্যাপ্টারের নাম্বার লেখার ক্ষেত্রে বা আমরা রিয়ারেন্সের নাম্বার লেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু রোমান সংখ্যা পদ্ধতির ব্যবহার দেখি। এই রোমান সংখ্যা পদ্ধতিগুলো কি কি আসলে দেখেন। এই রোমান সংখ্যা পদ্ধতি আমার যেটা এটা ছিল, এটা কিন্তু আমরা বলবো যুক্তিভিত্তিক। রোমান সংখ্যা পদ্ধতি কি ভিত্তিক? যুক্তিভিত্তিক। এটা কিন্তু 10 ভিত্তিক, 20 ভিত্তিক, 50 ভিত্তিক এরকম হবে না, এটা হলো যুক্তিভিত্তিক। ঠিক আছে। আরেকটা বিষয়, রোমান সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান ছিল না। আমরা কিন্তু দেখলাম দুইটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই এই পর্যন্ত যতগুলো আমরা সংখ্যা পদ্ধতি বলছি। একটা হলো মিশরীয় সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ছিল না, আরেকটা হলো রোমান সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই। এই দুইটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই, আর সকল সংখ্যা পদ্ধতির দিকে তো স্থানীয় মান আছে। এখানে একটা খেয়াল করেন, রোমান সংখ্যা কিন্তু আমরা চিনি। দেখেন যখন আমরা 1 লিখি রোমান সংখ্যা এটা কত? এইটা। যদি 2 লিখি রোমান সংখ্যায় কত? এইটা। আচ্ছা, 3 লিখলে রোমান সংখ্যায় কত? এইটা। কিন্তু 4 লিখলে রোমান সংখ্যায় কত? দেখেন আমরা কিন্তু এইটা ব্যবহার করি। 5 লিখলে রোমান সংখ্যায় আমরা কি ব্যবহার করি? এইটা ব্যবহার করি। 10 লিখলে রোমান সংখ্যায় আমরা কি ব্যবহার করি? এটা ব্যবহার করি। 50 লিখলে রোমান সংখ্যায় আমরা কি ব্যবহার করি? এটা ব্যবহার করি। 100 লিখলে রোমান সংখ্যায় আমরা কি ব্যবহার করি? এইটা ব্যবহার করি। 500 লিখলে রোমান সংখ্যায় আমরা কি ব্যবহার করি? এইটা ব্যবহার করি। 1000 লিখলে রোমান সংখ্যায় আমরা কি ব্যবহার করি? এইটা ব্যবহার করি। দেখেন এই যে বিষয়গুলা, এখন যদি আমি আপনাকে বলি যে রোমান সংখ্যায় আপনি 2025 লেখেন, এই সালটা লেখেন, একদম ইজি। 2000 বলতে আমি এখানে প্রথমে কি লিখবো? 2টা এম লিখবো, 2000 আমার হয়ে গেছে। আর 25-এর জন্য 2টা 10 লাগবে। এই যে দেখেন এক্স এক্স। আর কি লিখবো? আমি ভি। এই যে দেখেন আমার 2025 হয়ে গেছে রোমান সংখ্যা। তার মানে হঠাৎ যদি এরকম একটা সংখ্যা দিয়ে বলে এটা একটা রোমান সংখ্যা, এটা আমাদের প্রচলিত সংখ্যা, এটার মান কত? তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই বিষয়গুলো জানান লাগবে। অনেক সময় প্রশ্ন আসে এম রোমান সংখ্যায় কতকে এম বোঝানো হয়? তার মানে এটা কিন্তু 1000, জি হলো 500, সি হলো 100। এটা হলো আমাদের রোমান সংখ্যা। এখনো রোমান সংখ্যায় কিন্তু আমাদের বহুল প্রচলন আমরা লক্ষ্য করি। দেখেন এতক্ষণ আমি আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু অত্যন্ত জরুরি। সেটা আলোচনা করলাম সংখ্যার ইতিহাস। এখন আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আচ্ছা, যাই হোক, আসলে যে বিষয়টা হচ্ছে আমরা যেটা লক্ষ্য করতেছি যে ক্লাসের ডিউরেশনটা অনেক বড় হয়ে যেতেছে, আমরা ইতিহাস পর্যন্ত আলোচনা করলাম। ঠিক আছে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, পূর্বের সংখ্যা বা পরের সংখ্যা নির্ণয়, যে কোনো দশমিক সংখ্যার প্রকৃত ব্যাখ্যা, র্যাডিক্স পয়েন্ট কি, বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো, এগুলো না আমরা পর্ব 2 আলোচনা করার ইচ্ছা রাখতেছি, কারণ অনেক বড় হয়ে গেলে এটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। তবে এই ভিডিওটা দেখে আপনারা কিছু প্রশ্ন, আমি যদি আপনাদেরকে এইভাবে বলি, কোন পদ্ধতি সরাসরি যে কোন কোন সংখ্যা পদ্ধতির, এতক্ষণ যে আমি আলোচনাটা করলাম সংখ্যা পদ্ধতির
স্থানীয় মান ছিল না? কোন কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ছিল না? সরাসরি আপনারা এটা কমেন্টসে অ্যান্সার লিখবেন। কোন কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ছিল না? আরেকটা বিষয় হলো মায়ান সংখ্যা পদ্ধতির মায়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ঠিক আছে, এই দুটা প্রশ্ন উত্তর আপনারা কমেন্টস বক্সে একটু জানিয়ে দেবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।